আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো জলদি যুক্ত হয়ে যাও আর সাথে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও আজকের আমাদের অর্থনীতির প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ক্লাসের উপরে। ঠিক আছে? তো তৃতীয় অধ্যায়টা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে সবথেকে বেশি এমসিকিউ আসছে যাবতকালে বলতে গেলে। তোমার প্রত্যেকটা অধ্যায়ের থেকে মানে দেখতে গেলে তুলনামূলক এখানে তোমার তিনটে এমসিকিউ বেশি আসে, 3 থেকে 4টে এমসিকিউ বেশি এসে থাকে আর কি। ঠিক আছে? আচ্ছা, তো একটু জলদি যুক্ত হয়ে যাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা আর পারলে শেয়ার করে দিও। আমার কথা ক্লিয়ার শুনতে পারতেছো কিনা এটা একটু কমেন্ট করে জানাও আর জলদি যুক্ত হয়ে যাও, কারণ আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস শিখতে যাচ্ছি। খুব সহজ একটা অধ্যায়, খুবই সহজ একটা অধ্যায়। ঠিক আছে? অনেক সহজ একটা অধ্যায়, বাট আমরা এই অধ্যায়টাকে অনেকেই স্কিপ করে যাই। মনে হচ্ছে আল্লাহ এগুলো কি লিখছে, ইংলিশ টার্ম, এগুলো তো পারি না, এগুলোতে কিভাবে কি বলতেছে। বাট এগুলো কিছুই না, এগুলো এত সহজ সূত্র, এগুলো আসলে কিছুই না। মাসুদ, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? জলদি যুক্ত হয়ে যাও। আজকে যেন এই গত দিনের থেকেও বেশি স্টুডেন্ট থাকে। ঠিক আছে? তো এর আগের দিন কত 132 সামথিং এরকম স্টুডেন্ট ছিল, তো অনেক ছিল। ঠিক আছে? আজকে আমরা আশা করবো যে 150+ স্টুডেন্ট যেন থাকে। ঠিক আছে? আচ্ছা, তো প্রথম অধ্যায় তো আমরা শেষ করে ফেলছি, আজকে আমরা তৃতীয় অধ্যায় পড়বো। আচ্ছা, ক্লাসটা শেয়ার করে দিও, তৃতীয় অধ্যায়ের ক্লাস। জুবায়ের, পৃথুল, আফিয়া, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। অনেকদিন হলো আপনার ক্লাস করি নাই। পৃথুল, আমি এর আগের দিন শনিবার ক্লাস নিয়েছিলাম, তো আমি প্রতিদিন শনিবার করে ক্লাস নিই, ফ্রি ক্লাসটা তোমাদের যেটা হচ্ছে। ঠিক আছে? তো আচ্ছা, অনেকদিন করো নাই। তা তুমি কোন ব্যাচ আসলে? তোমার তো মনে হয় তুমি তো সিনিয়র না এদের থেকে। 26 কই রে? 26 ব্যাচ কই? 27 ব্যাচ কই? কোথায় তোমরা? নাই কেন? একটু দেরি হয়ে গেছে আসতে, দুঃখিত। আমাদের ক্লাস কিন্তু একটু শুরু করতে দেরি হয়ে গেছে, যদিও সময় দেওয়া ছিল হচ্ছে 7:30, আমরা 40-এ শুরু করছি, তাই না? আচ্ছা, আমরা শুরু করব। তো একবার শুরু থেকে শুরু করতে যাচ্ছি যাতে সবাই থাকে স্টুডেন্ট, একসাথে আমরা শুরু করে দেই। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আচ্ছা, তো দেখো, আমাদের অধ্যায় টপিকের নাম কি হচ্ছে? উৎপাদন। সো আমরা উৎপাদন দেখব, এরপরে উৎপাদন করতে যে ব্যয়টা হয় সেটা আমরা দেখব, এরপরে কি দেখব? ও আয় দেখব। আমাদের টপিক এখানেই শেষ। মানে অর্থনীতির তোমার হচ্ছে চ্যাপ্টারের নাম যেটা, সেই হিসাবেই তোমার কি চ্যাপ্টারটাকে আসলে ওইভাবেই সাজানো হয়েছে। ঠিক আছে? তুলি 26। 27 কোথায়? 27 কোথায়? এর আগের দিন তো 26টা উইনার ছিল। তো আজকেও একটা প্রশ্ন করব, দেখি 26টা উইন হয় নাকি 27টা। আমি বলছি না প্রত্যেকদিন একটা করে প্রশ্ন থাকবে, দেখা যাক কারা আগে থাকে। তো জুবাইর 27, এই তো 27কে পাইছি। রুমা, তুলি, জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আমরা শুরু করে দিই, বেশি দেরি করা যাবে না। ঠিক আছে? বেশি দেরি করব না, আমরা শুরু করে দিচ্ছি কিন্তু ক্লাস। তো একটু তোমরা সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যারা যুক্ত আছো একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে তারা মিস না করে, পরে আবার বলবে যে ভাইয়া কিসের ক্লাস চলতেছে, কোন টপিক, কোন বিষয়, কিছুই বুঝবে না। সো আচ্ছা, শুরু করি আমরা। তাহলে প্রথমে দেখো, এখানে আমি কয়টা ইংলিশের নাম দিয়ে দিয়েছি। তো এই নামগুলো প্রথমত আমরা যারা প্রথমে নতুন নতুন দেখি, 27 ব্যাচ যারা আছো তাদের কাছে এগুলো হচ্ছে একটু নতুন মনে হতে পারে। 26 ব্যাচের কাছে এটা নতুন নাও লাগতে পারে, মনে হতে পারে যে হ্যাঁ এটা আমরা তো পড়ছি। ঠিক আছে? তো এগুলো একটু দেখবা। আচ্ছা, 26, আফিয়া তো 26-এর, নিশাদ 27-এর, আচ্ছা 27-এর কে আছে আরো? জবাই। ওকে, এগুলো একটু আমার সাথে সাথে পড়ে ফেলো তো। আমি উচ্চারণ করতেছি, তোমরা উচ্চারণ করো, যাতে মনে হয় যে আমরা অফলাইনে ক্লাস করতেছি সেরকম মনে হয়। ঠিক আছে? তো এসটিসি, এসটিসি যদি কোথাও দেখো, এসটিসি, তো এটাকে তুমি মনে রাখবা, ইকোনমিক্সে এসটিসি দ্বারা বোঝানো হয় শর্ট রান টোটাল কস্ট। শর্ট রান কি এটা আমরা পরে বুঝবো, স্বল্পকাল বোঝায়। ঠিক আছে? এটা কি বোঝায়? স্বল্পকাল বোঝায়, সেটা আমরা পরে দেখব। তাহলে টি তে কি বোঝায়? টোটাল ফিক্সড কস্ট, টিএফসি টোটাল ফিক্সড কস্ট, টিভিসি টোটাল ভেরিয়েবল কস্ট। তো এখন কথা হচ্ছে ভাইয়া ফিক্সড কি আর ভেরিয়েবল কি? তো ফিক্সড হচ্ছে স্থির। কি বললাম? স্থির। মানে এই ব্যয়টা তোমাকে একবারই করতে হয়।
একবারই করতে হয়। ধরো তুমি একটা গার্মেন্টস খুলছো, কি একটা গার্মেন্টস অথবা কোনো একটা কোম্পানি। সো তুমি কোম্পানি খুললে কি একটা তুমি একটা বিল্ডিং তৈরি করো, এখানে একটা ইমারত গঠন করো, তাই তো? সো বিল্ডিংটা তৈরি করার পরে তুমি কি প্রত্যেকবার বিল্ডিং তৈরি করো? না, তুমি একবারের জন্যই কি করো, একটা অফিস খোলো, সো সেটা একবারই করো, একবারের জন্য। তো এটা হচ্ছে একটা ফিক্সড কস্টের মধ্যে পড়ে। কি ফিক্সড কস্ট? অর্থাৎ যেটা স্থির, এটাকে আর ব্যয় করতে হবে না, ঠিক আছে? যতদিন না নষ্ট হচ্ছে ততদিন তুমি কিন্তু ওইখানে কি করবা, তোমার কাজ চালায় যাবা। তো এরপরে দেখো বলছে টোটাল ভেরিয়েবল কস্টের ভেরিয়েবল। সো ভেরিয়েবল মানে হচ্ছে তোমার এটা পরিবর্তনশীল। কি বললাম? পরিবর্তনশীল, পরিবর্তনীয় অথবা পরিবর্তনশীল, মনে আছে? ঠিক আছে। তার মানে তুমি এখন এই যে অফিসটা যে খুললা, তো এইখানে তোমার ধরো আমি যে অনলাইনে কথা বলি, আমরা যে পড়াচ্ছি, তো আমাদের কিন্তু একটা নির্দিষ্ট অফিস আছে। সো অফিসটা কিন্তু প্রত্যেকদিন আমরা কি করতেছি না, তৈরি করতেছি না, এটা একবারই তৈরি করা হয়েছে, আমরা সেটা ধরো ভাড়া নিছি অথবা কি করতেছি, আমরা নিজেরা টাকা দিয়ে বানাইছি, এটা একটা। তো এখানে যে আমরা ক্লাস নিচ্ছি, তো তোমাদের প্রতিদিন ক্লাস নিতে গেলে আমাদের কি করতে হচ্ছে, একটা ক্যামেরার প্রয়োজন আছে, একটা বোর্ডের প্রয়োজন আছে, একটা পিসির প্রয়োজন আছে, একটা কি স্টুডিওর প্রয়োজন আছে। তো এগুলোর জন্য কি আমাদের খরচ বহন করতে হয় না? একটা কিন্তু কি হয়, একটা অ্যামাউন্ট কি করতে হয়, খরচ করতে হয়, ব্যয় করতে হয়। সো এইটা হচ্ছে তোমার নির্ভর করে, আমি যদি দিনে 10টা ক্লাস নেই আমার একরকম টাকা আসবে, আমি যদি দিনে 50টা ক্লাস নেই তাহলে আমাদের কি আরো 5 গুণ বেশি টাকা আসবে, ঠিক আছে? মানে টাকাটা কি খরচ করতে হবে। সো এটা নির্ভর করে আমি কতটুকু ব্যবহার করতেছি সেইটার উপরে, বুঝতে পারছো? তাহলে ভেরিয়েবল মানে হচ্ছে পরিবর্তনশীল, ফিক্সড মানে হচ্ছে স্থির, ভেরিয়েবল মানে হচ্ছে পরিবর্তনশীল। আর এলটিসি তাহলে কি? এল তে বোঝাচ্ছে লং রান অর্থাৎ দীর্ঘকালীন, আর এলএসি তে হচ্ছে লং রান এভারেজ কস্ট। তো তোমার যেগুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে টিসি, এসি, টিএফসি। তো এই জিনিসগুলো মনে রাখলে হয়, টিভিসি এগুলো মনে রাখলেই হবে, আর এগুলো তোমাদের তেমন লাগে না। সো শর্ট রানে হচ্ছে শর্ট রান, মার্জিনাল কস্ট, এমসি। সো এস দেখে টেনশন করার কিছু নেই, এস তে শর্ট রান বুঝায়, এল তে লং রান বুঝায়। বোঝা গেছে? সাউন্ড কি ক্লিয়ার আসতেছে না? আচ্ছা, নতুন সমস্যা নাই, তৃতীয় অধ্যায়ের ক্লাস করো, আমাদের টপিকও তো নতুন, কোনো সমস্যা নেই। সাউন্ড কি কম আসতেছে? ভিডিওকন নামে কোনো কোর্স আছে কিনা আপু? আমি তো জানি না, আমি নিজেই জানি না ভিডিওকন নামে কোনো কোর্স আছে কিনা, দুঃখিত বলতে পারলাম না। আচ্ছা, তো সাউন্ড কি, আমার কথা কি শোনা যাচ্ছে না? আমার তো মনে হয় ক্লিয়ার আসতেছে। ঠিক আছে, তোমরা একটু বাড়ায় নাও, সাউন্ডটা একটু বাড়ায় নাও, যাদের একটু কম লাগতেছে তারা একটু বাড়ায় নাও, ঠিক আছে? আচ্ছা, তো কিউতে বোঝাচ্ছে প্রোডাকশন, ঠিক আছে? কিউতে কি বোঝাচ্ছে? প্রোডাকশন অর্থাৎ কোয়ান্টিটি। তুমি এতটুকু মনে রাখলে হবে, কিউতে কি? কোয়ান্টিটি, কোয়ান্টিটি, ঠিক আছে? তো এগুলো আমরা শিখলাম, মনে করো এগুলো হচ্ছে কিওয়ার্ড, মানে এগুলো নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। তো আমরা অনেকে এগুলো সম্পর্কে জানি না, যার কারণে আমি আগেই তোমাদেরকে দেখাই দিলাম, ঠিক আছে? তো দেখো উৎপাদন কি। তো উৎপাদন কি, এই জিনিসটা নিয়ে তোমার একটা শিওর এমসিকিউ থাকবে। কি থাকবে? শিওর শর্ট এমসিকিউ। সো একটা এমসিকিউ তুমি এই যে কমন, 1 মার্ক কমন পেয়ে গেলা। উৎপাদন কি? আমার যদি প্রশ্নে আসে উৎপাদন কি অথবা কাকে বলে, তোমার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে নতুন, নতুন উপযোগ সৃষ্টি। কি বললাম? নতুন উপযোগ সৃষ্টি। মনে থাকবে, উৎপাদন মানে কি? প্রোডাকশন মানে হচ্ছে তোমার কোনো কিছু এমনি একটা কিছু তৈরি করলে হবে না, আমার কি তৈরি করতে হবে, এই জিনিসটা যেন মাথায় থাকে। বারবার বলতেছি, এটা তোমার থাকবে। সাউন্ড কি ক্লিয়ার আসতেছে না? তাহলে আচ্ছা আমি একটু বলে আসতেছি, দাঁড়াও একটু, দাঁড়াও একটু অপেক্ষা করো, 1 মিনিট। আচ্ছা আচ্ছা, দাঁড়াও। ফুয়াদ, আমার ইকোনমিক্স ক্লাস জোস লাগে? তুমি আগে বলো তো তুমি কোন ব্যাচ, তোমার জোস লাগে? হুম, আচ্ছা। স্টুডেন্ট কই রে? ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও না কেন? জলদি মেনশন করে দাও। এই যে শিওর এমসিকিউ নাম্বারগুলো মিস করতেছে, তো তুমি কি চাচ্ছ যে মিস করুক? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি বললাম, শোনা যাচ্ছে তো? এই দেখো, উৎপাদন মানে তুমি এমনি যে কোনো একটা কিছু তৈরি করে দিলা তাতে কিন্তু হবে না, এটা মাথায় রাখিও, ঠিক আছে? তো উৎপাদন মানে যে কোনো কিছু একটা তৈরি করলে হবে না, সেটা থেকে তোমার উপযোগ লাভ করতে হবে, ঠিক আছে? যেমন ধরো ছোটবেলায় আমরা রিমোট কন্ট্রোল কার ছিল না,
যে রিমোট কন্ট্রোল যে গাড়িগুলো ছিল ওগুলো কি করতাম, আমি নিজে করছিলাম, খুলে তোমার ব্যাটারি মোটরটা বের করে ফেলতাম। ঠিক আছে, তো বের করলাম, ধরো মোটরটা বের করে আমি যদি কোনো একটা কাজেই না লাগাইতে পারি, তো আমি এখন নতুন একটা কিছু তৈরি করে দেখাইলাম। তো আমাদের হচ্ছে মানে এরকম একটা ইয়ে আছে তোমার হচ্ছে যে হয় না সায়েন্স ফেয়ার যে হয় যেরকম, মানে কে কি তৈরি করতে পারে না পারে। তো আমারই একটা একজন ফ্রেন্ড ছিল, সে কি করছে পুরো গাড়ির কাভার ওপরটা খুলে ফোম দিয়ে বানাই দিছে, ফোম দিয়ে লাগাই দিছে, যেটা ওর গাড়ি ইনভেনশন। ঠিক আছে, তো এখন তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, সেটা থেকে যদি সে কোনো উপযোগী লাভ না করে তাহলে সেটা কোনো কি হবে না, সেটাকে তুমি উৎপাদন বলতে পারবা না। তোমাকে এমন কিছু তৈরি করতে হবে যেটা থেকে তোমার স্যাটিসফ্যাকশন আসবে। ঠিক আছে, অর্থাৎ উপযোগ লাভ করতে হবে, এই জিনিসটা মাথায় রাখো। তো এখানে কি বলছে দেখো, সাধারণ অর্থে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, এটা সাধারণ অর্থে। অর্থনীতিতে এই উৎপাদন মানে শুধুমাত্র যে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায় না, তো এটাই বলছে। কিন্তু অর্থনীতি উৎপাদন শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। মানুষ নতুন কিছু সৃষ্টি করতে পারে না, সে শুধু প্রকৃতি প্রদত্ত বাস্তব রূপ ও অবস্থার পরিবর্তন করতে পারে। অর্থাৎ আমাদের পক্ষে মানে নতুন কিছু করে গায়েবী ভাবে কোনো কিছু তৈরি করা পসিবল না। ধরো আমি একটা খাতা তৈরি করতেছি, খাতা বানাচ্ছি, তো খাতা কি থেকে হচ্ছে, গাছের সেলুলোজ থেকে আসতেছে। তো এটা কি একটা জাস্ট কি রূপটাকে চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, তো এরপরে আর কি হইতে পারে, ধরো কাগজ বানাচ্ছে, কাপড় বানাচ্ছে, তো এই তাঁতের সুতা থেকে বানাচ্ছে। তো এই জিনিসটা কি একটা জাস্ট রূপগত চেঞ্জ করতেছি, তো সেইটাকে করে আমরা কি করতেছি, নতুন উপযোগের সৃষ্টি করতেছি। ঠিক আছে, তো সুতা দিয়ে তো আমার কাজ নেই, আমার কি কাপড় পরতে হবে, তাই না? মেনশন দিলে 5 টাকা দিব না, 5 টাকা দিব না, কিন্তু 5 টাকার দোয়া করে দিব। হ্যাঁ ক্লাস করো, সমস্যা নাই, ক্লাস করো, ক্লাস করো। ঠিক আছে, তো উপযোগ জিনিসটা কি এটা আবার বলিও না, তোমাদের দ্বিতীয় অধ্যায় তো ছিল, দ্বিতীয় অধ্যায় পড়ো নাই তোমরা, উপযোগ কাকে বলে পড়ো নাই? এই যে এখানে তো একজন কমেন্ট করে বলছে যে হচ্ছে প্রয়োজন মেটানোর ক্ষমতাকে উপযোগ বলে। হ্যাঁ এটাও বলতে পারো, কোনো সমস্যা নাই। তো এই জিনিসটা বোঝা গেছে, তাহলে তোমার একটা মার্ক এখানে শিওর কমন, এটা এমসিকিউ আসবেই ভাইয়া, এটা আসবে। সেটা হচ্ছে নতুন উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। তো আমরা এমসিকিউ সলভ করে তখন আমরা দেখতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা উৎপাদন কি এটা আমাদের ক্লিয়ার হইলো। ঠিক আছে, তো উৎপাদনের যে উপকরণগুলো থাকে, উপকরণগুলো কি, এইগুলোও এমসিকিউ আসে। উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি। তো উৎপাদনের উপকরণ 4টি, এখানে আমাদের দেখার কিছু নাই। তো এইখানে দেখো উৎপাদনের যে উপকরণগুলো আছে সেগুলো থেকে দেখো, যতটুকু বলবো ততটুকু পড়লেই হবে। উৎপাদনের 4টি প্রধান উপকরণ, আর 4টা উপকরণই আছে। প্রধান উপকরণ বলতে 4টাকেই ধরা হয়। ঠিক আছে, 4টাকেই ধরা হয়। কয়টাকে ধরা হয়? 4টাকে। কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই 4টা নাম বলো তো, আমার সাথে বলে ফেলো। ভূমি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। প্রথমে কি? ভূমি, তারপরে কি? শ্রম, তারপরে কি? মূলধন, তারপরে সংগঠন। অর্থাৎ 4টা, এই 4টা নাম যেন মুখস্থ থাকে। তৃতীয় অধ্যায় মানে এইখান থেকে তোমার প্রশ্ন থাকবেই, সৃজনশীল থাকবেই। সেই জিনিসটা বুঝতে হবে এবং এটা থেকেই তোমাকে প্রশ্ন কি করতে হবে, লিখতে হবে। তাহলে কি হচ্ছে? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তাহলে ভূমিটা কি সেটা দেখি। তো ভূমি বলতে আমরা বুঝি কি? মাটি। এক কথা বুঝি কি? মাটি টাইপের কিছু বুঝায়। তো ভূমি বলতে শুধুমাত্র মাটি না, এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ থেকে আসতেছে। কি থেকে আসতেছে? প্রাকৃতিক পরিবেশ থেকে। তাহলে প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে। দেখো, প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে। সো প্রাকৃতিক সম্পদগুলো কি কি? মাটি হতে পারে, মাটির উর্বর শক্তি হতে পারে। সো মাটির উর্বর শক্তি যদি না থাকতো, উর্বর শক্তি যদি না থাকতো, তাহলে আমরা কি করতে পারতাম না? প্রডিউস করতে পারতাম না, নতুন কোনো শস্য কি করতে পারতাম না, উৎপাদন করতে পারতাম না, তাই তো? তারপরে খনিজ দ্রব্য, বনজ, জলজ সম্পদ, সূর্য কিরণ। সূর্য কিরণ মানে সূর্যের যে আলো, সেটা না থাকলে তো আসলে সম্ভব ছিল না। তারপরে কি? বৃষ্টিপাত, আবহাওয়া। সো এই জিনিসগুলো কি? ভূমির মধ্যে পড়ে। সো ভূমি বলতে প্রাকৃতিক সম্পদ যেগুলো সৃষ্টিকর্তা প্রদত্ত সেগুলোকে বলে। ঠিক আছে, আচ্ছা ক্লাস শুরু হয়েছে, ক্লাস মিস হয় নাই, ক্লাস শুরু হয়েছে, আমরা দেরি হয়েছে ক্লাস শুরু করতে একটু। ঠিক আছে, আচ্ছা। তো শ্রম, উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক। শুধুমাত্র শ্রম যে শুধুমাত্র মানে ফিজিক্যালি হয় এমন না, মেন্টালিও হয়। এখন বলবো ভাই মেন্টালি কেমন? এই যে তুমি পড়াশোনা করতেছো, তোমার কিন্তু হাত পা কি বসা অবস্থায় থাকো, তুমি তোমার শরীরটা রিল্যাক্স অবস্থা থাকে, বাট তোমার ব্রেনের উপর প্রেশার পড়ে, অনেক কিছু মুখস্থ করতে হয়, অনেক কিছু ক্যালকুলেট করতে হয়, অনেক কিছু কি সলভ করতে হয়। সো এইসব বিষয়গুলো তোমার কি ব্রেনের উপর প্রেশার পড়ে। তো এটা হচ্ছে তোমার মানসিক পরিশ্রম। এটা কি? মানসিক পরিশ্রম। বোঝা গেছে? আর শারীরিক কোনটা? এই যে এমনিতে তুমি পরিশ্রম বলতে যে কথাটাকে বোঝো সেটা হচ্ছে শারীরিক পরিশ্রম। ঠিক আছে, তাহলে শ্রম কি? দ্বিতীয়। শ্রম হচ্ছে দ্বিতীয় উপকরণ, আর শ্রমটা হচ্ছে একমাত্র জীবন্ত উপকরণ। এই জিনিসটা মাথায় রাখিও, একমাত্র
একমাত্র জীবন্ত উপকরণ। এটা মাথায় থাকে জানো। তাহলে কোনটাকে জীবন্ত উপকরণ বলে বলো দেখি? শ্রমটা কি? শ্রমটা কি বলো? শ্রম কি? শ্রম হচ্ছে একমাত্র জীবন্ত উপকরণ। মনে থাকবে তো? আচ্ছা, তাহলে এই গেল আমাদের কি শ্রম। এরপর কি আছে? মূলধন। তো মূলধন হচ্ছে ক্যাপিটাল। তো আরেকটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে তোমার ভূমি যেটা, সেটাকে ল্যান্ড দ্বারা প্রকাশ করা হয়, LA। মনে থাকবে, LA দ্বারা কি বলে? ল্যান্ড। আর লেবরটা হচ্ছে তোমার LB দ্বারা প্রকাশ করা হবে, অর্থাৎ LB। এটা হচ্ছে নিচে ছোট করে বি লিখে, এটা বোঝাচ্ছে লেবর। এটা কি? লেবর, লেবার। ঠিক আছে, যেটাকে লেবার বলে আর কি, লেবার বলে। লেবর তো বলে না, বলে লেবার। ঠিক আছে, তাহলে ল্যান্ড, লেবার। এরপরে আমাদের যে ক্যাপিটাল আছে, তো এখন ভাই বলবা যেহেতু ল্যান্ড হচ্ছে এল দিয়ে শুরু হয়েছে, লেবারও এল দিয়ে শুরু হয়েছে, সো ল্যান্ড আর লেবার দুইটাকে আমরা LA LB দ্বারা প্রকাশ করছি। তো সেই হিসাবে তাহলে হচ্ছে কি আমাদের মূলধনকে সি দ্বারা প্রকাশ করার কথা, তাই তো? ম্যাক্সিমাম মানুষ কিন্তু এটাই বলবা যে আমাদের ক্যাপিটালকে, যেহেতু ক্যাপিটাল মূলধনের ইংরেজি হচ্ছে ক্যাপিটাল, তার মানে সি দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা বলতে পারি, মনে হইতে পারে। তবে না, আমাদের অর্থনীতিতে সি দ্বারা কনজামশনকে বোঝায়। কনজামশন অর্থাৎ ভোগ, ভোগ যেটা সেইটাকে বোঝায়। কাকে বোঝায়? কনজামশনকে বোঝায়। ঠিক আছে, কনজামশনকে বোঝায়। ঠিক আছে, কনজামশন। তাহলে এখন কথা হচ্ছে, যদি দুইটাই সি দ্বারা প্রকাশ করা হয়, আমি যখন ছোট করে লিখবো, আমরা যখন এমনি পরীক্ষার খাতায় লিখবো, এমন যদি দুইটাই সি লিখি, এখন কোনটা সি দ্বারা কনজামশন বোঝাইছে, কোন সি দ্বারা ক্যাপিটাল বোঝাইছে, আমরা কি বুঝতে পারবো? বুঝতে পারবো না। সেই জন্য ক্যাপিটালকে সি দ্বারা প্রকাশ না করে কে দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? কে দ্বারা। মনে থাকবে, তাহলে কি দিয়ে প্রকাশ করতেছে? কে। তাহলে মূলধনের ইংরেজি যে শব্দটা আছে, ওয়ার্ডটা আছে, সেটা হচ্ছে ক্যাপিটাল, আর ক্যাপিটালকে কে দ্বারা প্রকাশ করা হয়, এটা মাথায় রাখো। এখন কথা হচ্ছে মূলধনটা কি, মূলধনটা কি সেটা আমাদের দেখতে হবে। কি হয়েছে ভাইয়া? কি হয়েছে ভাইয়া? বলো। ভাইয়া বলে শুধু থাকলে তো হবে না, কি হয়েছে বলো। আচ্ছা, তো যেসব দ্রব্য সামগ্রী মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত হয়, এটা মাথায় রাখবা। শ্রম দ্বারা উৎপাদিত উপকরণ হচ্ছে মূলধন। কি বললাম? শ্রম দ্বারা। এই কথাগুলো যখন বলে তখন কিন্তু তোমরা কি করে ফেলো? ভুল করে ফেলো। এগুলো যখন বলে তখন কি করো? ভুল করে ফেলো। তো এই জিনিসটা মাথায় রাখিও, শ্রম দ্বারা উৎপাদিত হইলে সেটা হচ্ছে মূলধন। তাহলে মূলধন সরাসরি ভোগের জন্য ব্যবহৃত হয়, না হয় পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়। সো এই দুটো জিনিস মাথায় রাখবা মূলধন সম্পর্কে, সেটা হচ্ছে শ্রম দ্বারা উৎপাদিত শ্রম দ্বারা উৎপাদিত, আর একটা হচ্ছে পুনরায় উৎপাদনের জন্য, পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়। পুনরায় উৎপাদনে ব্যবহৃত হয়। এই দুটো কথা মাথায় থাকবে তো। ভূমি সম্পর্কে বললাম, এটা হচ্ছে কি, ভূমি হচ্ছে মানে এটাকে বাড়ানো যায় না, কমানো যাবে না। ঠিক আছে, আর শ্রম হচ্ছে একমাত্র জীবন্ত উপকরণ। আর মূলধন সম্পর্কে যেটা পড়বো সেটা হচ্ছে শ্রম দ্বারা উৎপাদিত। শ্রম দ্বারা উৎপাদিত হয় মূলধন, এবং পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে কি মূলধন। এগুলোরও ডিটেলসে বুঝাই দেবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের মূলধন সম্পর্কে। ওকে, এখন মূলধন কি শুধুমাত্র টাকাকেই বোঝায়? না, শুধুমাত্র টাকাকে বোঝায় এমন না, শুধুমাত্র টাকাকে বোঝাবে এমন না। দেখো, যন্ত্রপাতি মূলধনের মধ্যে পড়ে, কাঁচামাল মূলধনের মধ্যে পড়ে, কলকারখানা, এই সবগুলো কি মূলধনের আন্ডারেই পড়ে। ঠিক আছে, স্ক্রিনশট নিবা? কি স্ক্রিনশট নিবা? এগুলো লিখতে পারবা না? এগুলো তো এমনি পারার কথা, নিয়ে নাও। শ্রম দ্বারা উৎপাদন হলে হয় মূলধন। হ্যাঁ, এই তো আখিবা আক্তার। তো অনেকে নতুন দেখতেছি, আবার অনেকে এর আগে ক্লাস করছে বাট আজকের ক্লাসে নাই। সো যারা ইরেগুলার অর্থাৎ নিয়মিত ক্লাসগুলো করবা না, তারা কিন্তু মানে পারবা না এমন না, পড়বা অবশ্যই পারবা, কিন্তু একটা কি সিরিয়াল মেনটেন করে ক্লাস করলে তোমারও বুঝতে সুবিধা হবে, আমাদের বোঝাইতেও সুবিধা হবে। এখন আমি হুট করে এখন এসে বলতেছি একটা কথা, তো ওই ওয়ার্ডটার সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই, তো সেটা হলে আমি তোমাকে বুঝাতে পারবো না, তখন আমাকে আবার আগে জিনিস বুঝাইতে হবে, এরপরে আমার মেইন টপিকে আসতে হবে, ঠিক না? আচ্ছা দেখো, সরে গেছি, সমস্যা নেই, স্ক্রিনশট নিয়ে নাও। শুধুমাত্র আমি থাকা অবস্থায় স্ক্রিনশট নিও না, কারণ স্ক্রিনশট আমরা যখন থাকি তখন অ্যাঙ্গেলে হয়ে যায়, এমনি এক পোজে হয়ে যায়।
পরে ক্লাস কখন হবে? আগে আজকে এই ক্লাসটা করো তানিশা, পরে ক্লাস হবে শনিবার, এরপরে শনিবার যদি হয় তাহলে ফ্রি ক্লাস। সো ফ্রি ক্লাস আমরা হয়তো আর কয়টা দেখা যাক, রুটিন দিলে তোমরা দেখে নিও, রুটিন দেওয়া হয় আমাদের পেজে কিন্তু বলা হয়, আগে থেকে বলা হয়। আচ্ছা সংগঠন, এই যে চতুর্থতে আসলাম। সো সংগঠন নিয়ে এখানে একটা তোমাদের হচ্ছে বিতর্ক সৃষ্টি হবে যে জীবন্ত উপকরণ কোনটা। তো জীবন্ত উপকরণ যদি থাকে সেইখানে যদি শ্রম কথাটা থাকে, শুধুমাত্র শ্রম কথা থাকে, নো ডাউট শ্রমটাই অ্যান্সার হবে। এখন সংগঠনটা কি জানো? সংগঠনে কারা থাকে? সংগঠন মানে হচ্ছে এখানে তোমার যে আমরা যে ধরো আমরা যেটা হচ্ছে প্রতিষ্ঠান চালাবো, প্রতিষ্ঠান চালাতে গেলে সেখানে একজন বস থাকতে হবে, ম্যানেজার থাকতে হবে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকতে হবে, ডিরেক্টর থাকতে হবে। তো এই সব অনেকগুলো পদের মানুষ থাকে না, ক্যাশিয়ার থাকতে হবে। তো বিভিন্ন ধরনের ম্যানেজার থেকে শুরু করে যত ধরনের কিছু আছে, হিউম্যান রিসোর্স, তো সব ধরনের কি থাকতে হবে, পদ থাকে। এবং শ্রমিক থাকে, শ্রমিকেরও অনেক ভাগ থাকে, গার্ড থাকে। তো এই যে সম্পূর্ণ বিষয়টা, অর্থাৎ আমাদের প্রোডাকশনটা যে আমরা উৎপাদন অর্থাৎ বিজনেসটা যে চালাবো, ব্যবসাটা করার জন্য আমার যে তদারকির বিষয়টা আছে, অর্থাৎ সঠিকভাবে হচ্ছে কিনা, আমার সব বিষয়ে আমি দেখতেছি ভালোভাবে কি রান করতে পারতেছি কিনা, এই সব বিষয়গুলো নিয়ে তোমার কি করা হয়, এখানে আলোচনা করবে যারা অথবা দেখবে তদারকি করবে তারা হচ্ছে কি সংগঠন। ঠিক আছে? তো সংগঠন কারা করে? সংগঠনে অবশ্যই ব্যক্তিরা থাকবে। সো ব্যক্তিরা কি এটা শ্রম দেয় না? তো সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু সংগঠনটাও কি জীবন্ত। বাট যদি তোমার শ্রম অপশনে থাকে তোমাকে শ্রমটাই দাগাইতে হবে। ঠিক আছে? অ্যাকাউন্টিং যদি তোমাদের দিয়ে থাকে যে আজকে ক্লাস হবে তাহলে অবশ্যই হবে, সেটা রুটিন অনুযায়ী হবে, সমস্যা নেই। ঠিক আছে? তাহলে এই গেল আমাদের সংগঠন। তো এই যে উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন এই তিনটাকে একত্রিত করে তাদের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজ পরিচালনা করাকে কি বলে? সংগঠন বলে। তো সংগঠনের যে মালিক থাকে, ব্যক্তি সম্পাদন করে, সে হচ্ছে সংগঠক। তাহলে সংগঠনের যে কাজটা কি করে সম্পাদন করে তাকে সংগঠক বলে বা উদ্যোক্তা বলে। সো সংগঠক যিনি, উদ্যোক্তাও তিনি। উদ্যোক্তা মানে যিনি উদ্যোগ গ্রহণ করেন, কোনো কিছু নতুন কিছু করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। ঠিক আছে? তো এই গেল আমাদের কি সংগঠন। চারটা সম্পর্কে ধারণা শেষ, এই ধারণা আমাদের শেষ হয়ে গেল। এরপরে দেখো উৎপাদনের উপকরণগুলো কোনগুলো। তো এই দেখো এখানে বলা আছে উৎপাদনের উপকরণগুলো হচ্ছে ভূমি, প্রাকৃতিক সম্পদ যেটা যোগান সীমাবদ্ধ, এটা আর কি বাড়ানো পসিবল না, যোগান এটা কি সীমাবদ্ধ। শ্রম হচ্ছে দৈহিক ও মানসিক কর্মপ্রচেষ্টা এবং জীবন্ত উপকরণ। কি বললাম? জীবন্ত উপকরণ। এরপরে মূলধন যেটা উৎপাদনের উৎপাদিত উপাদান, আর একটা কি ছিল? পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়, পুনরায় উৎপাদনে ব্যবহৃত হয়। আর এটা যেটা আছে সংগঠন, সেটা হচ্ছে অর্গানাইজেশন, বিভিন্ন উপকরণের মধ্যে সমন্বয় সাধন করে এবং নিয়ন্ত্রণ করে, অর্থাৎ তদারকি করে। ঠিক আছে? তদারকি করা কাজটা কাদের? তদারকি করা কাজটা হচ্ছে আমাদের সংগঠনের। মনে থাকবে? আচ্ছা, নুসাইবা বলছে কোর্সে ভর্তি হবা কিভাবে? কোর্সে ভর্তি হইতে গেলে তুমি জাস্ট পেজে মেসেজ দাও যে আমি এই কোর্সে ভর্তি হব। আমাদের তুমি যদি 26 ব্যাচের হয়ে থাকো তাহলে তোমার জন্য হচ্ছে আমাদের কামব্যাকের ফাইনাল রিভিশন কোর্সটা। আর তুমি যদি আমাদের 27 ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো, ঠিক আছে, অর্থাৎ আমরা তো বলছি না যে বয়স্ক 26 আর কোচি 27, তো যেটা হয়ে থাকবা 27 হলে মিশন এ প্লাসে ভর্তি হবা। ঠিক আছে? আচ্ছা, তো দেখো আশা করি এতটুকু বুঝতে পারছো। তোমরা এতটুকু বুঝতে পারছো তো? এতক্ষণ যতটুকু পড়াইছি পুরো ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাও। আজকে কিন্তু স্টুডেন্ট অনেক কম। বিজয় তুমি নতুন? আচ্ছা তুমি ক্লাস করো ভাইয়া, ক্লাস করো। ক্লাস যদি ভালো লাগে তাহলে ক্লাস করো, আর না করলে সমস্যা নেই। আচ্ছা পেজে বা নিচে মেসেজ, হ্যাঁ পেজে মেসেজ দিবা। ঠিক আছে, ওকে। তো এতটুকু আসলে বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো উৎপাদনের প্রযুক্তি। তো উৎপাদনের প্রযুক্তি এই জিনিসটা খুবই ইজি। সমাজে প্রচলিত কারিগরি জ্ঞানের সহায়তায় শ্রম ও মূলধনের একটি অনুপাত ব্যবহারের মাধ্যমে যে উৎপাদন কৌশল নির্ধারণ করা হয় সেটা হচ্ছে প্রযুক্তি। ঠিক আছে? তো এটা নিয়ে আমাদের টেনশন করার কিছু নেই, তোমার এখান থেকে কোনো প্রশ্ন আসার কোনো চান্স নাই। তো এই দেখো
এটা একটা প্রশ্ন। অধ্যাপক হিগস, অধ্যাপক হিগস, কি বললাম? অধ্যাপক হিগস, নামটা কি তার? সিক্স না কিন্তু, হিগস। হ হ্রস্বইকার, ক দন্তস্ব, ঠিক আছে? ক যুক্ত মানে দন্তস্ব যুক্ত থাকবে। জুবায়ের, নেট প্রবলেম কিছুই বোঝো নাই, কষ্ট করে তুমি এই ক্লাসটা তো থাকবেই, এটা একটু রেকর্ড আরেকবার দেখে নিও, ঠিক আছে? আচ্ছা তানজিলা, তুমি কোর্স কিনে ফেলছো? আচ্ছা, ভেরি গুড, তোমাকে স্বাগতম, ঠিক আছে? তো অবশ্যই তোমার সাথে আমাদের যাত্রাটা আরো অনেক দূর পর্যন্ত যাবে, ঠিক আছে? সো কারণ এখানে এইচএসসি আছে, এরপরে অ্যাডমিশন আছে, তো ভার্সিটিতে যাওয়ার আগ পর্যন্ত ইনশাল্লাহ আশা করি তুমি আমাদের এখানেই থাকবা, ঠিক আছে? আচ্ছা, সো ক্লিয়ার যেহেতু, তাহলে এখন দেখো হিগস কয় ধরনের প্রযুক্তি উন্নয়নের কথা বলছেন, এই জিনিসটা মাথায় রাখবা, কয় ধরনের। কারণ যখন আমাদের পরীক্ষা প্রশ্নগুলো দিয়ে দেয় এমসিকিউ যে কয় ধরনের বলছেন, আমার মাথা কিন্তু ঘুরে যায়, 2 3, আমরা এমনিতে ঢেল মারি আসি যে 2 অথবা 3, এরকম ঢেল মারি আসি না, সেই জিনিসটা করা যাবে না। ধরনের প্রযুক্তিগত উন্নয়নের কথা উল্লেখ করেছেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, বোঝা গেছে না? তাহলে কি কি বলছে দেখো তো, কি কি বলছে, তাহলে কি কি হচ্ছে, সেটা হচ্ছে মূলধন নিবিড়। এখন কথাগুলো বোঝার চেষ্টা করবা, বারবার বলতেছি, ভালো করে বোঝার চেষ্টা করো কি বলছে এখানে। তো দেখো এখানে একটা কথা বলছে যে মূলধন নিবিড়। সো মূলধনটা কি? মূলধন হচ্ছে ক্যাপিটাল। মূলধনটা কি আমরা দেখলাম? মূলধন দেখলাম আমরা কি, যে ক্যাপিটাল। এই মূলধনটা কি কি দেখছি? ক্যাপিটাল দেখছি, ঠিক আছে? সো ক্যাপিটাল মানে কি? ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন, অর্থাৎ যেটা হচ্ছে উৎপাদনে উৎপাদিত উপাদান, উৎপাদনের উপকরণের জন্য মানে কি করা হয়? উৎপাদন করা হয়, তাই তো? আচ্ছা, সো আবার পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা হয়। তো ইন্টেন্সিভ মানে হচ্ছে এটা আসলে কি বেশি থাকবে, এটার বেশি থাকবে, প্রবণতাটা বেশি থাকবে। তাহলে এটা কেমন হবে জানো? অর্থাৎ এখানে বুঝাবে জাস্ট দুইটা জিনিসের মধ্যে আমাদের তুলনা করা হয়, একটা হচ্ছে মূলধন নিবিড় আর একটা হচ্ছে শ্রম নিবিড়, অর্থাৎ ক্যাপিটাল ইন্টেন্সিভ একটা, আর একটা হচ্ছে লেবার ইন্টেন্সিভ। সো ক্যাপিটাল ইন্টেন্সিভ মানে হচ্ছে এইখানে তোমার শ্রমিকের থেকে তুমি তোমার মূলধনটা বেশি থাকবে, ঠিক আছে? অর্থাৎ তোমার যদি ক্যাপিটাল থাকে ধরো 7 একক, 7 একক, তোমার লেবার থাকতেছে এখানে 3 একক, ঠিক আছে? তো এই 10 একক আর 7 একক আর 3 একক দিয়ে ধরো তুমি উৎপাদন করতেছো, তোমার প্রোডাকশন হয়েছে 15 একক সামথিং, এরকম একটা ধরে নিলাম। একক মানে এখানে যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? তো যখন দেখতেছো এটা 7 এটা 3, তখন এটা হচ্ছে কি, এটা কি তখন কি বলবা তুমি? ক্যাপিটাল ইন্টেন্সিভ গুড। এগুলো এমসিকিউতে লাগে, সিকিউতে আসে না, ঠিক আছে? আচ্ছা, তো তারপরে দেখো এখন যদি এই জিনিসটাই এমন হইতো যে কি, এটাই ক্যাপিটাল 3 একক আর লেবারটা 7 একক, উৎপাদন সেই সেমই থাকতেছে, উৎপাদনটা সেই সেম থাকতেছে, বাট তুমি দেখবা যে এখানে কোনটা আমি বেশি ব্যবহার করতেছি। ধরো আমার কাছে টাকা অনেক বেশি আছে, সো আমি বলছি কি যে লেবারদেরকে বলছি যে আপনারা, আমি বেতন ঠিক মতোই দিব, আপনাদেরকে মজুরি দিব, কোনো সমস্যা নেই, আপনারা জাস্ট উৎপাদনটা ঠিক মতো করবেন। সো এতে করে কি হবে, ওই উৎপাদন সেমই থাকতেছে। আবার আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমার কাছে টাকা কম, বাট আমি কি করছি, বেশি বেশি নিয়োগ দিছি। প্রতিদিন না, এটা প্রতি শনিবারে আমার 7:30টার সময় তোমাদের ফ্রি ক্লাস থাকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ভুল হইতেই পারে, সে হয়তো বা টাইপিং মিস্টেক হয়েছে, কোনো সমস্যা নাই, এগুলোকে এটা থেকে একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে। তুমি 100টা সঠিক অ্যান্সার দাও, কোনো সমস্যা নেই, বাট একটা যদি ভুল করো মানুষ ওইটার উপরে হুমড়ি খেয়ে পড়ে, ঠিক আছে? তো এটা আমাদের বলতে পারো যে হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, যে মানুষের ভুল ধরিয়ে দেওয়া। নিজের ভুল আমরা ধরতে চাই না, বাট আমরা মানুষের ভুলটা ঠিকই ধরাই দিতে চাই, ঠিক আছে? আচ্ছা, তো যাক, ভালো লাগলো, আখিবা এটাকে সুন্দর মতো অ্যাকসেপ্ট করে নিছে, তো ভেরি গুড। আচ্ছা, তো এই গেল আমাদের কি, এই ক্ষেত্রে তখন কি হবে বলো? এটাকে তখন বলতে হবে লেবার ইন্টেন্সিভ গুড, অর্থাৎ লেবার বেশি, শ্রমিক বেশি। মূলধনের থেকে শ্রমিক বেশি হলে সেটা লেবার ইন্টেন্সিভ, আর যদি মূলধন বেশি হয় তাহলে ক্যাপিটাল ইন্টেন্সিভ। আর যদি দুইটা সমান হয়, অর্থাৎ 7-3 না হয়ে যদি 5-5 হয়, তাহলে আমার বিষয়টা কিরকম হবে? নিউট্রাল। সো সেই ক্ষেত্রে তো এটা থাকতেছে না, এটা সমান সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে, সমান যেহেতু হচ্ছে, উৎপাদন কিন্তু সেমই থাকতেছে, বাট এখন আমি কোনটাকে বেশি ইউজ করতেছি সেইটার উপর নির্ভর করতেছে আমার কোন ইন্টেন্সিভ হবে, ক্যাপিটাল হবে নাকি লেবার হবে নাকি নিউট্রাল হবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছি। তো এখন দেখো, তাই অনুন্নত ও উন্নয়নশীল দেশে শ্রম নিবিড় কৌশল বেশি উপযুক্ত। কোন কৌশল? শ্রম নিবিড়। শ্রম নিবিড় মানে হচ্ছে আমাদের দেশ যেটা উন্নয়নশীল, এখানে আমাদের কি জনসংখ্যা অনেক বেশি, আমাদের সবার মানে দারিদ্রতা বেশি, কারণ কি জনসংখ্যা বেশি, আমাদের সরকার সম্পূর্ণ চাহিদা পূরণ করতে পারতেছে না, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, মৌলিক অধিকারগুলো সম্পূর্ণ হচ্ছে না, ফুলফিল হচ্ছে না।
আর এর থেকেও বড় কথা, আমাদের দেশে যে লেবারগুলো আছে এগুলো হচ্ছে অনেক সস্তা, মানে দেশি হিসেব করলে অনেক চিপে পাওয়া যায়, মানে খুব কম টাকায় তারা কাজ করতে রাজি হয়। এই জন্য দেখবা বিভিন্ন দেশ থেকে, ধরো সৌদি থেকে, সৌদি আরবিয়া, এরপর হচ্ছে চায়না, তারপর জাপান, তারপরে হচ্ছে বিভিন্ন যে উন্নত দেশগুলো আছে যারা লেবার নিয়ে যায়, কোন দেশ থেকে নিয়ে যায়? বাংলাদেশ থেকে নিয়ে যায়। দুবাইয়ের কথা বলা, অর্থাৎ ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, ঠিক আছে, মানে ইউনাইটেড আরব আমিরাত যেগুলো আছে, সংযুক্ত আরব আমিরাত যেটা, এরপরে ওমান, কাতার, কুয়েত, সো এই সব জায়গাগুলো মানুষগুলো কি করে, লেবারটা বেশি বেশি নিয়ে যায়, তাই না? কারণ কি, এরা হচ্ছে খুব চিপ। আমাদের দেশেও কিন্তু লেবারটা বেশি, অর্থাৎ খুব কম টাকা দিলেই সে কাজ করতে রাজি হয়। কারণ কি, তার কাছে টাকা নাই, তার অভাবটা বেশি, তার চাহিদা বেশি, সো সেই জন্য তাকে করতে হয়। তো এই জন্য এইসব দেশে টাকার থেকে যেহেতু শ্রমিক বেশি, তাই আমাদেরটা কি, বাংলাদেশের যদি বলি যে কোন উৎপাদন কৌশল ব্যবহার করা হয়, তাহলে কি বলবা? সেটা হচ্ছে উন্নয়নশীল আর অনুন্নত দেশগুলোতে শ্রম নিবিড় হয়। কি বলা হয়? শ্রম নিবিড়। মনে থাকবে? ফরহাদ, এক ক্লাস করলে তো এ প্লাস পাবা না। তুমি এক ক্লাস করলে এ প্লাসের দিকে অগ্রসর হওয়া সম্ভব। এক প্লাস করে কেউ কখনো এ প্লাস পায়, এটা তো তোমার, মানে তুমি এই প্রশ্নটা করাই তো অযৌক্তিক একটা প্রশ্ন। কারণ এই ক্লাস করলে কি এ প্লাস পাবো? না, তুমি কখনোই এক ক্লাস করে এ প্লাস পাবা না। তুমি 100টা ক্লাস করলে এ প্লাস পাবা না যদি তুমি সুন্দর মতো ভালোভাবে পড়াশোনা না করো, গোছায় না করো। এটা তোমার নিজের উপরে। তোমাকে কখনো আমি বলে তোমাকে প্লাস পাওয়া দিতে পারবো না, ঠিক আছে? বুঝতে পারছো? এ প্লাস তুমি কখনো একা একা পাবা না। তোমাকে নিজেকে পড়তে হবে, নিজের উপর কনফিডেন্স থাকতে হবে। নিজে যেদিন তুমি নিজেকে বলতে পারবা যে হ্যাঁ ফরহাদ, এই যে এমনি, যে হ্যাঁ ফরহাদ তুই পারবি, সেদিনই তুমি পারবা, ঠিক আছে? এটা শুধু ফরহাদের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে এই একই কথা। নিজেকে আগে বিশ্বাস করতে হবে। তো তুমি যে বলছো, মানে হিসেবে বলছো, সেই হিসেবে আমি বলবো, তুমি যদি আজকের ক্লাসটা করো, তুমি 16 থেকে 17 মার্ক কমন পাবা। আয় হায় খাইছে রে ভাইয়া, কি কইলেন? 16 থেকে 17 মার্ক এই ক্লাসে? সিরিয়াসলি বলতেছি, এই তৃতীয় অধ্যায় থেকে 16 থেকে 17 মার্ক পাবা। কিভাবে? একটা সৃজনশীল অবশ্যই থাকে, তো সেইখানে 10 মার্ক। আর এই অধ্যায় সৃজনশীল ভাইয়া সব থেকে পানি পান্তা সৃজনশীল হয়, বাট আমরা করি না। একটু চিত্র থাকে, বুঝি না কেমনে করতে হবে, না করতে হবে, বের করতে হবে, আমরা করি না, ভয় পাই, ঠিক আছে? আমি নিজে মনে হয় কলেজের কোনো জনের পরীক্ষা তৃতীয় অধ্যায় করি নাই, তখন আমি পড়ি নাই, আমি বুঝতাম না, তো সেই জন্য আমি করি নাই। বাট 16 থেকে 17 বললাম কারণ কি, এই অধ্যায় থেকে বিগত বছরগুলো তুমি দেখলে বুঝতে পারবা সব থেকে বেশি এমসিকিউ আসে। সব থেকে বেশি এমসিকিউ 6 থেকে 7টা করে এমসিকিউ আসে, ইভেন মানে অ্যাটলিস্ট 5টা থাকেই। সো 6 থেকে 7টা এমসিকিউ থাকে, সব থেকে বেশি এমসিকিউ এই অধ্যায় থেকে থাকে। বুঝতে পারছো? তানজিলা, কনফিডেন্সই নাই তো। কনফিডেন্স না থাকলে তোমাকে দিয়ে জীবনে কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবে না। কনফিডেন্সটা থাকতে হবে, কনফিডেন্স অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? আল হাদি, বুঝবা 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 না যে তা না, জাস্ট আমরা 4টা জিনিস পুরো ডিটেলসে সুন্দর মতো পড়ে ফেলছি। সেটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, আর এটা কি সংগঠন। সো আশা করি বুঝতে পারবা, ঠিক আছে? তো যারা আসো ক্লাসে শেষ পর্যন্ত ক্লাসটা করার চেষ্টা করবা, কোনো সমস্যা নাই। পুরো 10 মার্ক তো দেয় না স্যার, ইকোনমিক্সে দেয়। ইকোনমিক্সে জান্নাত অবশ্যই দিবে, অবশ্যই দিবে। তোমার প্রথম অধ্যায়, 1 অধ্যায়, 2 অধ্যায়, 3 অধ্যায়, 4 অধ্যায়, 9 অধ্যায় আর 10 অধ্যায়, এগুলো থেকে যদি তুমি এমসিকিউ মানে সিকিউ করো, তোমাকে স্যার 10-এ 10 দিতে বাধ্য যদি তোমার অ্যান্সারটা সঠিক হয়। এখন তুমি ভুলভাল লিখে আসলে তো আসলে তোমাকে দিবে না, তাই না? আচ্ছা, তো এইটা হচ্ছে কি, তাহলে আমরা বুঝতে পারছি, আশা করি বুঝতে পারলাম। তাহলে হচ্ছে শ্রম নিবিড় কৌশল কি, কোনটা করা হয়। আর উন্নত দেশ, এই যে উন্নত দেশ বলতে ধরো ইউএস এর কথা বলতেছি, ইউএসএ, জাপান, তা এইসব দেশ যেগুলো আছে আমাদের, যেগুলো হচ্ছে উন্নত, ঠিক আছে, সেখানে মূলধন নিবিড়, মানে ওইখানে তোমার শ্রমিক অনেক বেশি বেতন নেয়, অনেক বেশি তাদেরকে মজুরি দিতে হয়, ঠিক আছে? জি ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, আপনি এতক্ষণে আসছেন, তো আপনাকে ক্লাসে দেখে আমরা ধন্য, মানে ধন্য কি বলবো, আমি ধন্য, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো উৎপাদন অপেক্ষক, এই যে ভাই, এই কথাটা নিয়ে যে আমাদের স্টুডেন্টদের যে কত সমস্যা থাকে তার শেষ নাই। যে ভাই অপেক্ষকটা কি আসলে, অপেক্ষক কি? তা আমি নিজে সহজভাবে বোঝার জন্য কিভাবে মনে রাখি, অপেক্ষক মানে হচ্ছে যে অপেক্ষা করে, যদিও এরকম না, ঠিক আছে, যদিও এইরকম না, সেটা হচ্ছে অপেক্ষক বলতে আমরা ইংরেজিতে বুঝে থাকি, আমরা ইংরেজিতে ভালোই বুঝি যে অপেক্ষক মানে হচ্ছে ফাংশন, ফাংশন। সো ওইটা দেখতে কেমন হয় এটাও আমরা জানি। ধরো এটা কেমন হয়, যে ওয়াই এর মান হবে কীরকম, যে আমি যদি এক্স স্কোয়ার করি প্লাস 2 করি তাহলে আমি ওয়াই এর মান পাবো, ঠিক আছে? সো এইটা হচ্ছে পুরোটা একটা অপেক্ষক, এটা একটা পুরোটা অপেক্ষক। এখন কথা হচ্ছে এখানে কে অপেক্ষা করতেছে, দেখো কে অপেক্ষা করতেছে, সেটা হচ্ছে ওয়াই অপেক্ষা করতেছে। ওয়াই হচ্ছে আমাদের নায়ক,
যিনি এক্স এর জন্য অপেক্ষা করতেছে। সো আমার এখানে এক্স হচ্ছে নায়িকা, ওয়াই হচ্ছে নায়ক। কি বললাম আগে বোঝার চেষ্টা করো, এক্স হচ্ছে নায়িকা। এখন এক্স কে কেন আমি নায়িকা বলতেছি দেখো, নায়িকারা সাধারণত কেমন হয়, মানে মেয়েরা সাধারণত কেমন হয়, যে মন মর্জি, মানে নিজে যেটা আমি যেটা বলবো সেটাই তোমাকে শুনতে হবে এইরকম। তো এইখানে কিরকম, এক্স এর মান না জানলে আমরা ওয়াই এর মান জানবো না, মানে এক্স এর একটা মান থাকতে হবে, তাহলে আমি ওয়াই এর মান বের করতে পারবো। কিভাবে দেখো, আমি যদি তোমাকে বলি এক্স এর মান 3, এখন তুমি ওয়াই এর মানটা বের করতে পারবা কিভাবে, যে এক্স এর জায়গায় তুমি 3 বসাই দিবা, তাহলে কি আসতেছে 3 স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু তার কত 9 প্লাস 2 ইজ ইকুয়াল 11, তাই তো। তো এখন কথা হচ্ছে এক্স এর এখন আর মন মানসিকতা ভালো নাই, এক্স বলছে কেন আমি 3 হব, আমি আরো বেশি হব। তো এখন বললাম কি যে এক্স সমান সমান 5। তো এখন তুমি বলো দেখি, এক্স যদি 5 হয় এই অপেক্ষক এই ফাংশন অনুযায়ী ওয়াই এর মান কত হবে, এটা একটু বের করে জানাও দেখি আমাকে। এটা খুবই ইজি, এটা তো পারার কথা, বলো দেখি। হ্যাঁ আলহাদি, আজকে ক্লাস থেকে একটা সিকিউ কমন পাবা, এই জন্য বলতেছি ক্লাস করো, ইনশাল্লাহ কমন পাবা। আচ্ছা, তো তাহলে বলো ওয়াই এর মান কত আসবে। হ্যাঁ এই যে এখানে একজন বলছে ইয়াসিন আরাফা, জান্নাত, জুবাইর, সবাই বলছে কি উদাহরণটা সুন্দর হয়েছে নাকি বাস্তব হয়েছে নাকি এটা বলো, বাস্তব উদাহরণই তো দিছি তাই না। তাহলে ওয়াই এর মান কত আসতেছে 27। এটা কেন বললাম এখন তুমি নিজেই মিলাও দেখো, অপেক্ষকটা তাহলে কি ফাংশন, ফাংশন তাহলে আমরা কি বুঝতেছি, ফাংশন মানে হচ্ছে তোমার কি সমীকরণ বুঝাই, আমরা কি বলি ইকুয়েশনে আমরা সমীকরণ বলি, যে এটা একটা সমীকরণ, ঠিক আছে। তো এটা কেমন হইলো তাহলে বিষয়টা দেখো, তোমার অপেক্ষক মানে আমরা ফাংশন কিন্তু আমরা বুঝি, বাট অপেক্ষক যখন বাংলায় দেওয়া থাকে কোথাও আমরা গুলিয়ে ফেলি অপেক্ষকটা আসলে কি, ঠিক আছে। তো এটা মনে রাখবা, অপেক্ষক মানে একজন অপেক্ষা করবে, একজন আরেকজনের জন্য অপেক্ষা করবে। সো এখানে ওয়াই হচ্ছে নায়ক, তো চিরন্তন সত্য যেটা ওয়াই এক্স এর জন্য নায়িকার জন্য অপেক্ষা করতেছে, এক্স এর একটা মান হইলে তখনই ওয়াই এর একটা মান থাকবে। তাহলে এখন বলো এখানে স্বাধীনকে, কি বলেন স্বাধীন তো অলওয়েজ নায়িকা, নায়িকা কি স্বাধীন, তাহলে এখানে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন, স্বাধীন চলক, ঠিক আছে, স্বাধীন চলক। আর ওয়াই আমাদের ওয়াই বেচারা কি করতেছে, তো ওয়াই বেচারা বাছাধন কি, ওয়াই বাছাধন হচ্ছে এক্স এর উপর নির্ভর করতেছে, নির্ভরশীল, এক কথা বলতে গেলে সে অধীন, তার নিজস্ব কোনো স্বাধীনতা নাই। এক্স তাকে যেটা ধরে মানে মান বের করে দিতে বলবে, যেটা ধরতে বলবে সেটাই তাকে ধরতে হবে। সো ওয়াই হচ্ছে এখানে কি নির্ভরশীল, ঠিক আছে। আচ্ছা তাহলে এতটুকু বোঝা গেছে, এতটুকু তো আমরা বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি তাহলে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই যে অপেক্ষকটা কি। তাহলে এখন আমাদের ভিন্ন দ্রব্য দুইটার মধ্যে, এখানে এক্স একটা দ্রব্য ওয়াই একটা দ্রব্য, সেই দুটো দ্রব্যের মধ্যে কম্বিনেশন দেখানো হবে যে কোনটা কতটুকু উৎপাদন করতেছি, এইরকম কিছু। সো আমরা পরে আরো কিছু দেখবো যে ধ্রুবক কোনটা, পরামিতি কোনটা, এগুলো আমরা দেখবো, সবই দেখবো, বাট ধীরে ধীরে যাতে তোমাদের মাথার মধ্যে ঢোকে, এক কথায় ব্রেইনে ঢুকে দেবো, ঠিক আছে, আর বের করা যাবে না। সো আমার কথা শোনার সময় এক কান দিয়ে শুনবা আর এক কানে হাত দিয়ে থাকবা এমনি, যাতে এই পাশে ঢুকলে আর বের হওয়ার জায়গা না পায়, ঠিক আছে। একটু হার্ড প্রশ্ন দেন, হার্ড, আচ্ছা মানে হার্ড প্রশ্ন দিব, সব কঠিন প্রশ্ন। অভিজিৎ আমি তো এখানে তোমাকে জাজ করতে আসিনি যে তুমি পারো কিনা, আমি তোমাকে শিখাইতে আসছি, যদি তুমি পারো তাহলে স্কিপ করতে পারো, আর কঠিন প্রশ্ন দিব কোনো সমস্যা নাই, কঠিন প্রশ্ন দিব, আমরা তো শুরু করলাম মাত্র। আরে ভাই এখনে কিছুক্ষণ পর প্রশ্ন দিলে মাথা চুলকাবা যে কি রে এগুলো কই থেকে আসছে, এরকমও প্রশ্ন আছে, বাট এটা এখন না, একটু পরে। সো উৎপাদন অপেক্ষকের মধ্যে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে তোমার কোয়ান্টিটি, এই যে কিউ দ্বারা দেখতেছো না, এটা বোঝায় কোয়ান্টিটি অফ প্রোডাকশন, কোয়ান্টিটি অফ প্রোডাকশন অর্থাৎ উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণ। সো কিউ সমান সমান এই এফ দ্বারা বোঝানো হয় ফাংশন অপেক্ষক, সেটা কি কি হতে পারে, এখানে উৎপাদনের উপকরণ যে চারটা আছে সেটাই হবে, তাহলে সেগুলো কি কি, ল্যান্ড, লেবার, ক্যাপিটালের কে নট সি ক্যাপিটাল, আর একটা হচ্ছে সংগঠনের অর্গানাইজেশন, অর্গানাইজেশন, আর এ দ্বারা বোঝায় দক্ষতার সহগ বা প্রযুক্তিগত জ্ঞান। আচ্ছা আমরা শুধুমাত্র এগুলোকে ব্যবহার করে উৎপাদন করি এমন তো না, আমি যে গার্মেন্টসের ফ্যাক্টরিতে কাজ করতেছি সেখানে আমার একটা মেশিন অবশ্যই লাগতেছে, কি লাগতেছে, মেশিন অবশ্যই লাগতেছে। আরে ভূত চলে আসছে দেখছো, পরীক্ষার হলে তোমাদের ইকোনমিক্স ক্লাসে আমরা আহটের ফ্লেভার পাচ্ছি।
আচ্ছা দেখা যাচ্ছে, চলে আসছি। দেখো, তো দক্ষতা সহগ বা প্রযুক্তিগত জ্ঞান, তো এটা কি বোঝাচ্ছে তাহলে? এটাতে আমরা কি দেখতেছি যে আমরা উৎপাদন, এই চারটা উপকরণ আমাদের থাকে, এটা চারটা উপকরণ থাকে, এর সাথে আমাদের কি থাকে, একটা নতুন অ্যাডিশনাল থাকে, সেটা হচ্ছে এতে কি বোঝায়? দক্ষতা সহগ বা প্রযুক্তিগত জ্ঞান। লাইট অফ হয়ে গেছে। আচ্ছা তাহলে দেখো, এখন কথা হচ্ছে আমরা কি পরীক্ষা হলে চারটা ইউজ করি? চারটাই কিন্তু ইউজ করি না। আমরা কি কি ইউজ করি? সেটা হচ্ছে সরল বিশ্লেষণের জন্য, মানে খুব ইজিতে করার জন্য আমরা জাস্ট শ্রম আর মূলধনটাকে নিব, শ্রম আর মূলধন এই দুটো জিনিসকে নিব। অর্থাৎ এখান থেকে আমাদের লেবার থাকবে আর এখান থেকে মূলধন থাকবে, এই জিনিসগুলোকে আমরা স্কিপ করব। সো আমাদের দুইটা জিনিস নিয়ে আমরা কাজ করব। সেই দুটো জিনিস কি কি? এলবি আর কে। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো তাহলে? তো তোমাদের কাজ হবে ফাংশন, লেবার আর ক্যাপিটাল নিয়ে। শেষ করে দেব। না 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 না, এক ক্লাসে সম্ভব না ইমরান, এক ক্লাসে তোমাদের পুরো চ্যাপ্টার শেষ করানো পসিবল না। আমরা আজকে 40 পর্যন্ত ইনশাল্লাহ ক্লাস নেব, 40-এর মধ্যে যতটুকু হয় আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব। তোমরা যতটুকু বুঝবা ততটুকুই করে দেবো, কোনো সমস্যা নেই। সো এখনো আমরা মেইন টপিকে আসিনি, সৃজনশীল লেখার মতো টপিকে। সো এইখানে দেখো এটা কি বলছে, সম উৎপাদন রেখা। সম উৎপাদন রেখা, সো সম উৎপাদন রেখা মানে হচ্ছে যে রেখার সকল বিন্দু দুটি উপাদানের বিভিন্ন সংমিশ্রণে আচ্ছা তাহলে দেখো কি হচ্ছে এখানে, তোমার সমউৎপাদন রেখা বলতে বোঝাচ্ছে তোমার প্রত্যেকটা বিন্দুতে, এখন কথা হচ্ছে ভাইয়া কোন বিন্দু আমি তো দেখলাম না, সেটা আমরা দেখব। বিন্দু দুটি উপাদানের বিভিন্ন সংমিশ্রণ সমান উপাদান নির্দেশ করবে, মানে সমান সমান বোঝাবে, উৎপাদনটা সমানই থাকবে, ঠিক আছে, তাকে সম উৎপাদন রেখা বলে। মনে করি একজন উৎপাদনকারী শ্রম মূলধন ব্যবহার করে উৎপাদন কাজ পরিচালনা করে, তার মানে আমার এখানে দুইটা জিনিস আমরা নিব, বলছি না সহজ করার জন্য শ্রম আর মূলধনটাকে নিব, অন্য কিছুকে আমরা নিব না, অন্য কিছুকে আমরা নিব না। সো এই জিনিসটাই বোঝাচ্ছে। তাহলে এইখানে কিউ উৎপাদন, এল শ্রম, কে মূলধন, এগুলো তো আমরা বুঝি। তো প্রোডাকশন ইনডিফারেন্স কার্ভ, ইনডিফারেন্স কার্ভ, আইসি কার্ভ, এগুলো আমরা দেখব, ঠিক আছে। সম উৎপাদন রেখাকে কি বলা হয়? আবার উৎপাদন নিরপেক্ষ রেখা অথবা প্রোডাকশন ইনডিফারেন্স কার্ভ। আজকে মনে করো অধ্যায়টা সম্পর্কে পরিচিতি দিলাম। তো আইসি কার্ভটা হয় এরকম, স্যার একটা সিকিউ কমন পাবো, হ্যাঁ সিকিউ কমন পাবা, বললাম তো সিকিউ অবশ্যই কমন পাবা। সো উৎপাদন অপেক্ষক, দেখো এতটুকু আমরা দেখবো, আমরা বেশি কিছু দেখবো না। আমরা ইনশাল্লাহ এরপরে আবার এই অধ্যায়টা ভালোভাবে পড়াবো। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি এতক্ষণে কোথায় থেকে আসলা ক্লাসে ভাইয়া? দেখো এনে বলছে এল কে মিশ্রণ এ সি উৎপাদন 10 একক 10 একক 10 একক, তার মানে তো উৎপাদনটা সব ক্ষেত্রে কি থাকতেছে? সমান থাকতেছে। সে ব্যবহার করতেছে মূলধন, একবার দেখো এখানে মূলধন ব্যবহার করছে 6 একক, এখানে 3 একক, এখানে 2 একক, অর্থাৎ একটা কমছে আর সেখানে শ্রমটা বাড়ছে, এটা মাথায় রাখবা, হয় শ্রম নাহলে কি মূলধনটাকে বাড়াইতে হবে, ঠিক আছে। টোটাল ক্লাস কয়টা নিব? আসলে ফ্রি ক্লাস তো, তো আমাদের কোর্সে যখন ক্লাস শুরু হবে তখন আমাদের সপ্তাহে 2টা করে ক্লাস তোমরা অবশ্যই পাবা, ঠিক আছে। তো আর ক্লাসগুলো কেমন হয় তোমরা এগুলো সিনিয়রদের থেকে শুনলেও বুঝতে পারবা, অথবা তোমাদের আগের ব্যাচে যারা ছিল তাদের থেকে একটু রিভিউ নিও, তাহলে বুঝতে পারবা। আমি অন্যদের কথা জানি না, আমার বলবো যে সিএম ভাই ক্লাস কেমন হয় সেটা জাস্ট শুনে নিও, তাহলে বুঝতে পারবা। আচ্ছা দেখো এখানে জাস্ট চিত্র দিয়ে দেখা দিছে। তো এইখানে হচ্ছে এটা হচ্ছে কি সম উৎপাদন রেখা। রেখাটা কেমন হয়েছে দেখো তো, উপর থেকে নিম্নগামী। এই রেখাগুলো এমন কেন হয় এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকে যেহেতু আমাদের ক্লাসের সময় শেষ, আমরা বেশি আলোচনা করতে পারতেছি না, তো এতটুকু দেখাই দিই। দেখো তো এখানে এক্স হচ্ছে একটা দ্রব্য, দেখো এখানে এক্স হচ্ছে একটা দ্রব্য, ওয়াই একটা দ্রব্য, ঠিক আছে। তো এখানে বোঝাচ্ছে ওয়াই এর ক্ষেত্রে এখানে মূলধনটা দেখাচ্ছে আর এখানে দেখাচ্ছে শ্রম। সো মূলধন যখন বেশি, শ্রম তখন কম লাগতেছে, আমার উৎপাদন প্রতি ক্ষেত্রে কিন্তু 10ই থাকতেছে। দেখো এই এ বিন্দুতে আমার উৎপাদন 10 এককই হবে, বিতেও 10 এককই হবে, সিতেও 10 এককই হবে। এটা হচ্ছে কি আইকিউ, অর্থাৎ আইসো কোয়ান্ট রেখা, আইসো কোয়ান্ট কার্ভ, আইসো কোয়ান্ট কার্ভ, যেটাকে বলা হয় সম উৎপাদন রেখা, ঠিক আছে, অথবা এটাকে ইনডিফারেন্স কার্ভও বলা হয়ে থাকে, বুঝতে পারছো? আচ্ছা তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখবো, এরপরে সম উৎপাদন রেখার বৈশিষ্ট্য সম্পর্কে দেখবো। বাট আজকে ক্লাসটা হচ্ছে স্টুডেন্ট তো তেমন নাই, তোমরা যেহেতু দেরি হয়ে গেছে আমাদের, তো এরপরের দিন আজকে যারা ক্লাসটা করছো তারা অবশ্যই ক্লাসটা করবা। ইভেন
তোমাদের ফ্রেন্ডদেরকেও যেন মেনশন করে দেওয়া হয়, ঠিক আছে? অলসো তোমরা কি সবাইকে মেনশন করে দিবা, সবাই একসাথে মিলে ক্লাসটা করিও, ঠিক আছে? আচ্ছা, এটা শনিবারে নিব, এরপরে শনিবার ইনশাল্লাহ আমরা এটা ফ্রি ক্লাসটা নেব, ঠিক আছে? আর কোর্সে যারা এখনো ভর্তি হও নাই, যদি মনে হয় ভালো ক্লাস হয় তাহলে আমি বলবো ভর্তি হও, নাহলে আমি বলবো না যে ভর্তি হওয়ার দরকার আছে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকিও, ভালো থাকিও, আল্লাহ হাফেজ, টাটা।